শঙ্কর মহারাজ বললেন, তাওয়াং মঠের বিশেষত্ব কী স্বামীজি? সারা দেশে তো অনেক বৌদ্ধ মঠ আছে, প্রায় সবই বিখ্যাত। তাওয়াং মঠের সঙ্গে তাদের তফাৎ কোথায়? স্বামী শঙ্কর ভারতীজি একটু চুপ করে থেকে কিছু একটা যেন ভেবে নিলেন। তারপর বললেন, শোনো তাহলে, অরুণাচল প্রদেশের একটা ছোট জনপদ এই তাওয়াং, যার কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। চারিদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, প্রাকৃতিক সুষমা আর মনোহরিণী ছটায় সমৃদ্ধ কামেং জেলার এক অতি সুরম্য পার্বত্য ঘাটির কোলে মুখ লুকিয়ে ধ্যানমগ্ন মূর্তিতে নীরব তপস্বীর মতো বসে আছে এই তাওয়াং। উচ্চতা মোটামুটি 1000 ফিট। যখন তোমরা ইউতসুং লামার কাছে যাবে তখন সুযোগ বুঝে একবার তাওয়াং মঠের প্রসঙ্গ তুলবে। প্রয়োজন মনে করলে আমার নামও করতে পারো তার কাছে। উনি তাওয়াং সম্বন্ধে আমার চেয়ে শতগুণ বেশি জানেন। জীবনের অনেকগুলো বছরই ওনার তাওয়াংয়ে কেটেছে। সামাজিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই তাওয়াং। মাত্র কয়েক মাইল দূরেই সেই জায়গা যেখানে ভারত, ভুটান আর তিব্বতের সীমান্তরেখা এক জায়গায় মিলেছে। তাওয়াং যেতে হলে সেই ভয়ঙ্কর সৌন্দর্যে ভরা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়, যেটা তেজপুর থেকে শুরু হয়ে 14,000 ফিট উঁচু সেলা গিরিপথ পার হয়ে তাওয়াংয়ে পৌঁছয়। সেখানকার স্থানীয় নিবাসীরা হলো মোম্পা। এরা সকলেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত। এদের বাদ দিলে আমাদের দেশে খুব কম লোকই আছে যারা তাওয়াং দেখেছে। অরুণাচল প্রদেশের এই রকম সীমান্ত এলাকায় যাবার জন্য ইনার লাইন পারমিট লাগে। ইনার লাইন হলো সেই সীমান্ত রেখা, অরুণাচল প্রদেশে কোনো কাজ না থাকলে যে রেখার ওপারে কাউকে যেতে দেওয়া হয় না। তাওয়াংয়ের নাম বিশ্বের নানান খবরের কাগজে কয়েকবারই এসেছে। প্রথমবার 1949 সালে, যখন দলাই লামা তার অনুসরণকারী চীনাদের নজর এড়িয়ে তিব্বত থেকে পালিয়ে এসেছিলেন। দলাই লামা ভারত তিব্বত সীমান্ত পার হবার পর প্রথম এই তাওয়াং মঠেই ছিলেন। তিনি এখানে পৌঁছবার পর সারা বিশ্ব এই খবর জেনে যায়। দ্বিতীয়বার তাওয়াংয়ের নাম বহুল চর্চিত হয়ে যায় 1962 সালে, যখন আগ্রাসী চীনা সেনা ভারত আক্রমণ করেছিল। এই তাওয়াংই ছিল প্রথম বড় জায়গা যেটা যুদ্ধের সময় চীনাদের অধিকারে চলে গিয়েছিল। তাওয়াং চীনের অধিকারে যাবার পরেই সারা বিশ্ব ভারতের ওপর চীনের এই আক্রমণের গুরুত্ব উপলব্ধি করেছিল। তাওয়াং প্রসিদ্ধ বিশাল বৌদ্ধ মঠের জন্য। এই মঠ পাহাড়ের একটা উপত্যকায় অবস্থিত। চারিদিকের কয়েক মাইল দূর থেকেই এই মঠকে দেখা যায়। এই বিশাল বৌদ্ধ মঠকে স্থানীয় ভাষায় বলে গোম্ফা। এই মঠ 500 বছরের পুরনো। প্রথম দর্শনেই লাসার প্রসিদ্ধ পটোলা মঠের কথা মনে করিয়ে দেয়। বাস্তবিক ক্ষেত্রে পটোলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ এই তাওয়াং। এর গঠনশৈলী, প্রশাসনিক পরিকাঠামো সবই প্রায় পটোলারই মতো। এই মঠের 4 দেওয়ালের মধ্যেই আছে অনেক ঘর, দোকানপাট, সাধনাস্থল। 300 জন লামা এখানে বসবাস করেন। প্রচ্ছন্নরূপে থাকা যোগীদের কথা অবশ্য আলাদা। 1962 সালে তাওয়াংয়ের নাম আমিও সংবাদপত্রে পড়েছিলাম, আর তখনই মনে পড়ে গেল ইউতসুং লামার কথা। কাশি ছেড়ে যাবার আগে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন তাওয়াং যাওয়ার জন্য। সে কথা মনে হতেই মন চঞ্চল হয়ে উঠল। ভারত চীন যুদ্ধ তখন শেষ হয়ে গিয়েছে। কোনো ভয়ের ব্যাপার ছিল না। সব রকমের প্রস্তুতি নিয়েই পরের সপ্তাহে রওনা হয়ে গেলাম তাওয়াং। বেনারস থেকে গৌহাটি, গৌহাটি থেকে তিনসুকিয়া, তিনসুকিয়া থেকে রাগিয়া। পুরো 5 দিনের রেলযাত্রা। সেই সময় আমার সমস্ত শরীর আর মস্তিষ্ক ক্লান্ত আর অবসন্ন হয়ে পড়েছিল। রাগিয়া পৌঁছে খবর পেলাম তেজপুর ওখান থেকে প্রায় 100 মাইল দূরে। সেখান থেকে ভোর 5টায় একটা প্যাসেঞ্জার ট্রেন পেলাম। পাহাড়ি চড়াই ভেঙে অতি ধীর গতিতে ট্রেন চলতে থাকলো। প্রায় বিকেল 4টা নাগাদ পৌঁছালাম তেজপুর। ছোট্ট স্টেশন,
একটাই বড় কামরার মধ্যে বুকিং অফিস, গুদামঘর আর স্টেশন মাস্টারের থাকার ঘর। অরুণাচলে সূর্য 2 ঘন্টা আগেই অস্ত যায়, আর অস্ত হতেই গভীর কালো অন্ধকার চারিদিক ছেয়ে ফেলে। স্টেশন মাস্টার ছিলেন এক বাঙালি ভদ্রলোক, অত্যন্ত সৎ আর বিনয়ী মানুষ। আমি কাশি থেকে আসছি শুনে খুবই খুশি হলেন। তাড়াতাড়ি আমার রাত্রিবাসের ব্যবস্থা করে দিলেন। পরদিন ভোরেই জিপে করে তাওয়াং রওনা হয়ে গেলাম। পুরো 12 ঘন্টার কঠিন যাত্রার পর অবশেষে তাওয়াং পৌঁছলাম। জনপদ থেকে যে সরু পাহাড়ি রাস্তা মঠ পর্যন্ত গেছে সেটা অতি দুর্গম, এই জন্য রাত্রিটা ওই জনপদেই কাটাতে হলো। সকালে একজন লামার সঙ্গে পরিচয় হয়ে গেল। তিনিও ওই মঠে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিলেন। তার সাথেই আমি পথ চলা শুরু করলাম। তার নাম ছিল ইয়ুং ছেন। অত্যন্ত বিনম্রভাবে জানতে চাইলেন তাওয়াংয়ে আসা আমার এই প্রথমবার কিনা। আমি জানালাম যে এটাই প্রথমবার। শুরু হয়ে গেল আলাপচারিতা। পথ চলতে চলতে বড় শান্তি অনুভব করছিলাম। হিমালয়ের অনেক কঠিন আর দুর্গম জায়গাতে আমি গিয়েছি, এমনকি তিব্বতেও গিয়েছি, কিন্তু এমন নিবিড় শান্তি, অসীম তৃপ্তি অন্য কোথাও পেয়েছি বলে মনে পড়ে না। আমার কথা শুনে ইয়ুং ছেন লামা বললেন, এখানে জীবনের গতি অন্যরকম, অতি নীরব আর অতি ধীর। মঠে পৌঁছে জানতে পারলাম ইয়ুৎসুং লামা 3 দিনের জন্য সমাধিতে আছেন। তাই সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করা আমার সম্ভব হলো না। ইয়ুং ছেন লামাই আমার জন্য আবশ্যকীয় সব ব্যবস্থা করে দিলেন। 2 দিন ধরে তার সঙ্গে ঘুরে ঘুরে পুরো মঠটাই আমি দেখে শেষ করলাম। ওই বিশাল মঠের প্রত্যেক ভাগের ঐতিহাসিক আর পৌরাণিক বিবরণ শুনিয়ে তিনি আমার জ্ঞানের ভাণ্ডার বাড়িয়ে তুললেন। শেষে আমাকে তিনি একটা বিশাল কক্ষের মধ্যে নিয়ে গেলেন। সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে আমি সব ঘুরে ঘুরে দেখলাম। মনে হলো পৃথিবীতে যত রকমের বিষয় আছে প্রত্যেক বিষয়ের ওপর বই সেখানে আছে। গণিত থেকে শুরু করে দর্শনশাস্ত্র, তন্ত্রমন্ত্র থেকে শুরু করে সেনাবাহিনীর ইতিহাস পর্যন্ত যাবতীয় বইই সেখানে মজুদ। তৃতীয় দিন আমার দেখা হলো ইয়ুৎসুং লামার সঙ্গে। হঠাৎ আমাকে দেখে ঘোর আশ্চর্য হয়ে গেলেন তিনি। খুশিও কম হলেন না। আমিও তাকে তার আমন্ত্রণের কথা মনে করিয়ে দিলাম। শুনে হাসতে লাগলেন তিনি। সেগুন আর চিরকাঠের কাঠ দিয়ে তৈরি তার ঘরটা ছিল অতি সুন্দর। যাবতীয় আবশ্যকীয় সুখ সুবিধের ব্যবস্থা সেই ঘরে ছিল। চীনা আর তিব্বতী ভাষায় লেখা তন্ত্রমন্ত্র আর যোগ সাধনার বইয়ের সমারোহ ছিল তার ঘরে। ইয়ুৎসুং লামা তিব্বতের মানুষ। তার 10 বছর বয়সে শিক্ষা দীক্ষা আর সাধনার জন্য প্রথম তাওয়াংয়ে এসেছিলেন তিনি। তার গুরুর নাম লাম্পা ছেন। গুরুর বয়স অবশ্য সঠিক বলা সম্ভব নয়। যোগ ও তন্ত্রের অনেক গুহ্য সিদ্ধি তিনি পেয়েছিলেন। বছরে একবার তিনি বুদ্ধ পূর্ণিমার রাতে সূক্ষ্ম শরীরে আকাশপথে তিব্বতে অবস্থিত চকরি মঠে চলে যান। চকরি মঠ তিব্বতের সেই গুপ্ত আর রহস্যময় মঠের মধ্যে একটি, যার সরাসরি সম্বন্ধ আছে অদৃশ্যভাবে দৈবী লোকের সাথে। আপনার গুরুদেবের দর্শন পাওয়া সম্ভব কি, জানতে চাইলাম আমি। উত্তরে ইয়ুৎসুং লামা বললেন, এ ব্যাপারে গুরুদেবের অনুমতি না নিয়ে কিছু বলা যাবে না। মঠের নিচে একটা ছোট তলঘর ছিল, যাকে আন্ডারগ্রাউন্ড রুম বলা হয়। এখান থেকে একটা সুড়ঙ্গ পথ কোনো অজ্ঞান স্থান পর্যন্ত চলে গেছে। এই সুড়ঙ্গ পথ অনেক লম্বা। লামা ইয়ুৎসুং ওই সুড়ঙ্গ পথে আমাকে গুপ্তভাবে ওই অজানা আর রহস্যময় জায়গায় নিয়ে গেলেন। জায়গাটা ছিল এক বিশাল গর্ভগৃহ, যেখানে ঢুকতেই আমার প্রাণশক্তি যেন হঠাৎই অনেক বেড়ে গেল। মনটাও প্রসন্নতায় ভরে উঠল। আমি দেখলাম ওই গর্ভগৃহে ছোট ছোট অনেক পাথরের বেদি তৈরি করা আছে। সেই বেদিগুলোর ওপরে সাধকেরা মাথা নিচু করে ধ্যানের মুদ্রায় বসে আছেন। চেহারাগুলো দেখে মনে হলো সেগুলো হাড় মাংসের তৈরি শরীর নয়, যেন পাথরেরই তৈরি। চারিদিকের বাতাবরণে গভীর শান্তি বিরাজ করছে।
চারিদিকে ভোরের আলোর মতো হালকা একটা আলো ছড়িয়ে আছে, কিন্তু সেই আলো যে কোথার থেকে আসছে তা আমি ঠাহর করতে পারলাম না। ইয়ুৎসুং লামা বললেন, এই সাধনাস্থল অত্যন্ত গোপনীয়। যোগ্যতা না থাকলে এখানে কারুর প্রবেশের অধিকার নেই। গুরুদেবের সংকেত না পেলে আপনাকে আমি কখনোই এখানে আনতে পারতাম না। সমস্ত মানবাত্মাকে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।